এদিকে দীর্ঘ 16 মাস পরে মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই মাসে সরকার পতনের সর্বোচ্চ হুঁশিয়ারি। মুখ খুলেছেন উসমান হাদির উপর হামলার ঘটনা নিয়েও। বলেছেন হাদিকে আরও মারা উচিত ছিল। আগামীকাল 16 ডিসেম্বর সারা দেশে কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা। আওয়ামী লীগ ব্যান করে দিয়েছে, আওয়ামী লীগ এখন মাঠে নাই, আওয়ামী লীগ কাজ করতে পারবে না। তাই নিজেরাই খুনোখুনি করছে, আবার সেই খুনোখুনি একজন আরেকজনকে গুলি করে মারে, তো তখন আবার তার জন্য আহাজারিও করে। হাদির আজকের অবস্থা থেকে অনেকের তার জন্য খুব মায়া হচ্ছে, তাই না? ইস, গুলি একদিক দিয়ে লাগছে, অন্যদিক দিয়ে বের হয়ে গেছে, কত রক্তের বন্যা বয়ে গেছে, দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগছে। দর্শক, আজকে বিবিসি বাংলা যখন আওয়ামী লীগের নেতাদের নিয়ে সাক্ষাৎকারমূলক একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে তারা দাবি করছে, আওয়ামী লীগের নেতারা বলছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চান, নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তারা থাকতে চান, অর্থাৎ নির্বাচন বানচাল করার তাদের প্ল্যান নেই। এরকমটাই বিবিসির সেই প্রতিবেদনে আমরা দেখছিলাম। 14 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। অভিযোগ, নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা তীর ছুড়েছে ভারত। দেশটির সব অভিযোগ অস্বীকার করে উল্টো যেটা ছুড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, আজকেই বিবিসি বাংলা যখন আওয়ামী লীগের নেতাদের নিয়ে সাক্ষাৎকারমূলক একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে তারা দাবি করছে, আওয়ামী লীগের নেতারা বলছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চান, নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তারা থাকতে চান, অর্থাৎ নির্বাচন বানচাল করার তাদের প্ল্যান নেই। এরকমটাই বিবিসির সেই প্রতিবেদনে আমরা দেখছিলাম। ঠিক তখনই আমাদের চোখে পড়ল ইন্ডিয়া টুডেতে, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ে সাক্ষাৎকার দিয়েছেন। জয়ের সাক্ষাৎকারের ঠিক উল্টো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। জয়ের সাক্ষাৎকার এর আগে আমরা রয়টার্সে দেখেছিলাম। সেই রয়টার্সের সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচন প্রতিরোধ করার ঘোষণা দিয়েছিলেন। এবার ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারেও সেই একই ভাষ্য উঠে আসলো এবং সেই প্রতিরোধ করতে গিয়ে সহিংসতায় ব্যাপারগুলো রূপ নেবে এমন কথাও কোনো ধরনের রাগ ঢাক না করে জয় বলেছেন। এই ধরনের বক্তব্য আওয়ামী লীগের জন্য কতটা লাভজনক হচ্ছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কতটা বেনিফিটেড হবে জয়ের এই বক্তব্যে, সেটা প্রশ্ন উঠতেই পারে। কারণ বিশেষ করে এই সময়ে গত 2-3 দিন ধরে ওসমান হাদির উপরে আক্রমণের সমস্ত দায় যখন আওয়ামী লীগের উপরে চাপছে কিংবা বিভিন্ন আলোচনা হচ্ছে, একজনের পরিচয় বেরিয়েছে যার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, ঠিক সেই মুহূর্তে সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়াতে যে ঝাঁঝালো বক্তব্য দিলেন, সেটাতে আওয়ামী লীগের মনে হয় লাভ না হয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কি বলছেন ইন্ডিয়া টুডেতে জয়, এবং ইন্ডিয়া টুডেকে উদ্ধৃত করে বাংলাদেশের অন্যতম এক গণমাধ্যম ইনকিলাবও সেই প্রতিবেদন, সেটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। চলুন একটু বুঝে দেখি কি বলছেন জয় ইন্ডিয়া টুডেতে, আর তার এই বলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা, বিশেষ করে রাজনৈতিক অবস্থা সংঘাতের দিকে সত্যিই চলে যায় কিনা, যেটা আমাদের বড় একটা আতঙ্কের ব্যাপার। ছিলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। রাজনীতিতে মনে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে সজীব ওয়াজেদ জয়কে সম্পৃক্ত করা হচ্ছে নেতৃত্বের জায়গায়, এরকমটা তার কথাবার্তায় মনে হচ্ছে। কিন্তু বিদেশি সংস্কৃতিতে বেড়ে ওঠা এই জয় হঠাৎ করে এ ধরনের এগ্রেসিভ কথা বলা শুরু করলেন কেন? তাতে করে আওয়ামী লীগের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, সেই প্রশ্নটা উঠবে। ইন্ডিয়া টুডেতে সাক্ষাৎকার দিয়েছেন এবং ইন্ডিয়া টুডের প্রকাশিত ছবি সহ বাংলাদেশের গণমাধ্যম ইনকিলাবও তাকে নিয়ে, যে ইনকিলাবের শিরোনামটা দেখায়, ইন্ডিয়া টুডের শিরোনাম, ইংরেজি শিরোনাম না দেখিয়ে ইনকিলাব বলছে যেটা, নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে, ভারতীয় গণমাধ্যমে হাসিনা পুত্র জয়। সেখানে ইন্ডিয়া টুডের প্রকাশিত ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জয়। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে। মারাত্মক কথা। এই ধরনের কথা কেন বলছেন, কোন বুদ্ধিতে বলছেন, ঘোষণা দিয়ে এই ধরনের কর্মকাণ্ডে কেন নামতে চলেছেন? তাতে করে যদি এই সহিংসতা যদি আওয়ামী লীগ নাও করে, সমস্ত দোষ তো আওয়ামী লীগের উপরে চাপবে। এই রাজনৈতিক মেধা নিয়ে কতটা দলকে এগিয়ে নিতে পারবেন তিনি, সেটা একটা বড় প্রশ্নই বটে। এমন বক্তব্য এমন সময় এসেছে, এই যে ইনকিলাবও বলছে, এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন পরিকল্পিত সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। তাদের মতে সাম্প্রতিক কিছু ঘটনা, হামলার অভিযোগ ও নাশকতার যে ব্যাপারগুলো উঠে এসেছে,
নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ঝুঁকির যে ইঙ্গিত দিচ্ছে, ধারণা করা হচ্ছে এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই হাদিকে আক্রমণ করা হয়েছে। ইনকিলাবও কিন্তু ঠিক যে কথা বলছিলাম যে মানে এই সজীব ওয়াজেদ জয়ের এই ঘোষণাটা বরং তাকে এবং তার দলকে বড় ধরনের বিপদেই ফেলবে। এছাড়া আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা করা হয়েছে। অনেকেই মনে করছেন যে এগুলো হতে পারে এবং আওয়ামী লীগের দ্বারাই এটা হতে পারে। জয় বলেছেন যে এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা। ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। তিনি আরও দাবি করেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম। জয় বলেন যে আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটা ঢাকায় সহিংসতায় রূপ নেবে। কি মারাত্মক কথা যে একেবারে ওপেনলি বলছেন যে সহিংসতায় রূপ নেবে। ভারতীয় গণমাধ্যমে দেয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন প্রকাশ্য মন্তব্য নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে দেবে। খুবই স্বাভাবিক। এরকম প্রকাশ্য বক্তব্য দেওয়াটা নির্বাচনের পরিবেশকে আরো মানে আতঙ্কিত করবে এবং এরই মাঝে বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনারকে ডেকে সেই অভিযোগ করেছেন। এই যে ব্যাপারগুলো মানে সরকার যে অভিযোগটা ভারতীয় সরকারকে করছে, যদিও ভারতীয় সরকার সেটা প্রত্যাখ্যান করছে, কিন্তু সরকারের এই অভিযোগের যে বাস্তবতা, সেই বাস্তবতাটা সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের মাধ্যমে তৈরি হচ্ছে। মানে সজীব ওয়াজেদ জয় তিনি গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন সরকারকে আওয়ামী লীগের উপরে সব দায় চাপানোর। অর্থাৎ এখন যদি আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো নাও করে, তবুও কিন্তু তার মানে তার দলের উপরে এবং তাদের উপরে, তার মা ছেলে তাদের নেতাদের উপরে এই মানে অভিযোগটা আসবে এবং পুরো দায়টা তাদেরকেই নিতে হবে। এই ইম্যাচিউর রাজনৈতিক কৌশল দিয়ে আওয়ামী লীগকে কতটা টেনে তুলতে পারবেন তিনি আগামীতে, শোনা যাচ্ছে আগামী নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়ের কাঁধেই আসবে। ঠিক সেই সময় এই ধরনের মানে হুমজিক্যাল কাজকাম মানে হুমজিক্যাল কথাবার্তা বলে আওয়ামী লীগের তিনি কতটা উপকার করছেন সেটা একটা বড় প্রসঙ্গই বটে। আমার মনে হয় যে খুবই ভুল পথে এগোচ্ছেন তিনি। কারণ কোনো রাজনীতিবিদের কথা এটা হতে পারে না যে আমরা এটা প্রতিহত করব, এটা ঠেকাবো। হ্যাঁ, প্রতিহত করতেই পারেন আপনি। মানে প্রতিহত করা মানে কি, আপনি ভোট বয়কট করেন, আপনি ভোট আপনার নেতাকর্মীদের বলে দেন যে তোমরা ভোট দিতে যেও না, তাতে করে সরকারের একটা ডিসক্রেডিট তৈরি হবে। ডিসক্রেডিটটা কি, যে ভোট কাস্টিং অনেক কম হবে। ভোট কাস্টিং কম হলে তাহলে বিদেশ থেকে একটা চাপ আসবে যে একটা বড় অংশকে বাইরে রেখে আপনারা ভোট করেছেন, সুতরাং ভোট কাস্টিং কম হয়েছে। এই যে পজিটিভ ব্যাপারগুলো মাথায় না ভেবে নেগেটিভ ব্যাপারগুলো আমি ঠেকাবো, আমি এটা বন্ধ করব, সহিংসতা তৈরি হবে সরাসরি বলা, এটা কতটা ওয়াইজ ডিসিশন হলো সেটা আমি জানি না রাজনীতিবিদরা কিভাবে ভাবেন। তাদের রাজনৈতিক কৌশল হয়তো তারা নির্ধারণ করছেন, তারা ভালো বুঝবেন তাদের রাজনীতিটা কোন পথে এগুলে ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না এই ধরনের বক্তব্য। কারণ এই ধরনের বক্তব্য যেটা তৈরি করবে পরিস্থিতির সেটা হচ্ছে যে আপনি ঘটান কিংবা না ঘটান, যেমন ধরেন আপনি কাউকে সন্দেহ করছেন, সন্দেহ করে আপনাকে আক্রমণ করতে পারে, এই সন্দেহ করে কারোর নামে আপনি থানায় জিডি করে রাখলেন। তো এই আক্রমণের ঘটনা যদি পরবর্তীতে ঘটে, ওই ব্যক্তি যার নামে জিডিটা করলেন তিনি যদি আপনাকে আক্রমণ নাও করে, অন্য তৃতীয় পক্ষ যদি আক্রমণ করে, তবুও দোষটা ওই জিডি করা ব্যক্তির নামে চলে যায়। এরকমটাও যে হতে পারে না রাজনীতির ক্ষেত্রে, সেটা তো আর গ্যারান্টি দিয়ে বলা যায় না। সুতরাং আমার মনে হয় যে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিনা সজীব ওয়াজেদ জয়, বিশেষ করে নিজের বিপদ বলতে আওয়ামী লীগের বিপদ তিনি কথার মাধ্যমে তৈরি করে আনছেন কিনা। এমনিতেই তো তার দল অনেক বেশি বিপদের মধ্যে আছে, তার মধ্যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কতটা তাদের উপকারে আসছে সেটা একটা বড় প্রশ্ন। আমি জানি না দর্শক আপনি জানলে কিংবা আপনার মতামত কি এই ব্যাপারে। সজীব ওয়াজেদ জয় ঠিক কথা বললেন নাকি দলের ক্ষতি হচ্ছে এই কথাবার্তার মাধ্যমে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। তার মানে ওই যে জল্পনাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসী হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট, সেটাই সত্যি হতে যাচ্ছে। এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলো, জয় উত্তর দিলেন, নো, I believe Yunus is trying to sell his businesses in Bangladesh. না, আমি সেটা মনে করি না। আমি বিশ্বাস করি ইউনুস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেচে দিতে চেষ্টা করছেন এবং ট্রান্সফারিং হিজ ফান্ডস থ্রু আজারবাইজান, আজারবাইজানের মাধ্যমে তার সম্পদ পাচার করছেন, তার অর্থবিত্ত পাচার করছেন। ওই যে বললাম আজারবাইজান নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজারবাইজানের প্রেসিডেন্টের 2 মেয়ে এই কাজে জড়িত, অফশোর কোম্পানি তৈরি করেন, অর্থ পাচার করেন, মিলিয়ন মিলিয়ন পাউন্ড এভাবে নিজেরা পাচার করেছেন। এজন্য যুক্তরাজ্য সহ দেশে দেশে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলী নির্বাচন অনুষ্ঠানের পরে আসলে কে কোন পদে যাবেন কিংবা কে কোন দেশে চলে যাবেন এই নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা চলেছে বাংলাদেশে, মানে উপদেষ্টারা কি ধরনের সেফ এক্সিট পরিকল্পনা করছেন সেই বিষয়টি নিয়ে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের একসময়কার ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলাম পর্যন্ত সংবাদ মাধ্যমে এসে এমন কথা ফাঁস করে দিয়েছেন যে উপদেষ্টারা সকলেই বিভিন্ন দেশে সেফ এক্সিটের জন্য যেমন অর্থ পাচার করছেন, মানে ধন সম্পদ পাচার করছেন, সরাচ্ছেন বিদেশে, ঠিক তেমনি কে কিভাবে সেফ এক্সিট নেবেন সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপও করে রেখেছেন। কাজেই সেফ এক্সিটের প্রসঙ্গটি
একটা দীর্ঘ সময় ধরে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স যতটা তত সময় ধরেই আসলে বারবার আলোচিত হচ্ছে। এর পাশাপাশি 15 মাস ধরে বাংলাদেশে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের স্থাপনা, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বলে, বাসভবন বলে যে পরিমাণ স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটেছে এবং শিল্প কারখানার পর কারখানা বন্ধ হয়েছে, আগুন জ্বলেছে দিনের পর দিন, এসব ঘটনার পর এটাও একটা আলাপে ছিল, টকশোগুলোতেও প্রায়ই আলাপ হচ্ছিল যে এই সরকারের পতনের পর তো গ্রামীণ ব্যাংক, গ্রামীণের এনজিওর যত শাখা আছে, গ্রামীণের 50টার মতো যত প্রতিষ্ঠান আছে, এই সব প্রতিষ্ঠান হয়তো হামলার শিকার হবে এবং কি করে এগুলোকে রক্ষা করা যাবে। অনেকেই এই প্রশ্ন তুলছিলেন যে বিরাট অর্থ সাম্রাজ্য, অর্থবিত্তের সাম্রাজ্য, সম্পদ, জমি, স্থাপনা গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ এবং গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। এই বিরাট অর্থ সাম্রাজ্য তিনি কি করে নিরাপদ রাখবেন নির্বাচনের পরে? এই সব প্রশ্ন কিন্তু আলোচনার মধ্যে ছিল। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনিও কিনা তার মায়ের মতোই গত কয়েক মাস ধরে বারবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন নির্বাচন প্রসঙ্গে, দলের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে, তিনি তার সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারটিতে সরাসরি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পত্তি, তার সম্পদ বেচা বিক্রি শুরু করেছেন। তিনি এই সম্পদ পাচার করছেন, একটা সুনির্দিষ্ট দেশের নাম বলেছেন, তিনি সেই সম্পদ পাচার করছেন আজারবাইজানে। আর এই কথাটা জয় আগেও বলেছেন যে তারা সুনির্দিষ্টভাবে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের পর ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন, যেই ফ্রান্সে তার যেমন ব্যবসা আছে তেমনি আছে তার বাসস্থানও। কাজেই এই যে হঠাৎ করে আজারবাইজানের নাম একেবারে, মানে পূর্ব ইউরোপের এমন একটা, প্রায় বাংলাদেশে আমরা তেমন ভাবে আলোচনাই করি নাই, নামই শুনি নাই, এমন একটা দেশের নাম উল্লেখ করে জয় বলে দিলেন ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18-এর সঙ্গে এক সাক্ষাৎকারে যে ওই দেশটিতেই ডক্টর ইউনূস বাংলাদেশে তার সম্পদ বিক্রি করে, তার অ্যাসেট বিক্রি করে টাকা পাচার করছেন, সেটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য কৌতূহলোদ্দীপক। বিশেষভাবে কৌতূহলোদ্দীপক এ কারণে যে সাম্প্রতিক সময়ে, মানে এই ডিসেম্বর মাসের 7 তারিখে এসে হঠাৎ করেই বাংলাদেশে আজারবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যা এসে সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তাদের রাষ্ট্রীয় বা জাতীয় আর কিছুতে কোনো আগ্রহ ছিল না, তারা কোনো বিশেষ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, সেই প্রতিষ্ঠান সফরে এসেছেন এমন কিছুও জানা যায় না। প্রধান উপদেষ্টার দফতর থেকেই বেরিয়ে আসা ছবি এবং বিজ্ঞপ্তিতে শুধু এতটুকুই জানা যায় যে প্রেসিডেন্টের 2 কন্যা সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা সম্পর্কে আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন তাহলে আপনি দেখবেন এই 2 কন্যার অর্থ পাচার প্রসঙ্গে, মানে মানি লন্ডারিং, অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবং বিভিন্ন জায়গায় অফশোর অ্যাসেট গড়ে তোলার জন্য, সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য অর্থ পাচারের মাধ্যমে তাদের বিষয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তদন্ত চলছে। শুধু তাই নয়, এই 2 কন্যা, আজারবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যা লায়লা আর আরজু আলিয়েভা, যারা এসে কিনা দেখা করে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, শুধুমাত্র সে কারণে এত দূর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এলেন তারা, তাদের নাম 2016 সালের এপ্রিলে যখন পানামা পেপারস বেরিয়ে এলো, যেই পানামা পেপারস বেরিয়ে আসার পর সারা পৃথিবীতে আলোড়ন উঠলো যে এই যে অফশোর কোম্পানি গড়ে তুলে মিলিয়ন পাউন্ডের সম্পদ তৈরি করেছেন যারা, তাদের যে নামের তালিকা পানামা পেপারসের মাধ্যমে উঠে এসেছিল সারা বিশ্বের এ ধরনের ব্যক্তিদের তালিকা, সেখানেও এই 2 কন্যার নাম আজারবাইজানের প্রেসিডেন্টের একেবারে শীর্ষস্থানে ছিল। তাহলে ভাবুন, জয় যখন এমন প্রসঙ্গ তুলছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, তখন কিনা আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যারা মাত্র ঘুরে গেছেন, নভেম্বরে এক দফায় ঘুরে এসেছেন আজারবাইজানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কপে যোগ দেওয়ার জন্য, এবং তিনি আজারবাইজানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা রকম আহ্বান জানানোর প্রেক্ষিতে এবার নির্বাচনের পরে আজারবাইজানের একটা দূতাবাস বাংলাদেশে খুলতে যাচ্ছে, এই ঘোষণাটিও এসেছে সাম্প্রতিক সময়ে। জয়কে এই সাক্ষাৎকারটি CNN নিউজ 18 নিতে গিয়েছিল মূলত বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য, এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর এই পুত্রকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি প্রথমেই বলেছেন নির্বাচনটা রিগড হবে, মানে প্রহসনের নির্বাচন হবে, কারণ এখানে বৃহত্তম দল এবং তৃতীয় বৃহত্তম দলকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। মানে তৃতীয় বৃহত্তম বলতে তিনি নিশ্চয়ই জাতীয় পার্টিকে বলেছেন, এবং শুধুমাত্র এরাই নয়, তিনি উল্লেখ করে বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ, ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে না, কাজে এটা একটা কমপ্লিট মকারি অফ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের নামে একটা সম্পূর্ণ তামাশা। এখন CNN নিউজ 18 তাকে প্রশ্ন করেছিল যে হোয়াট উইল দ্য আওয়ামী লীগ ডু নাও, আওয়ামী লীগ এখন কি করবে? তখন তিনি বলেছেন আওয়ামী লীগ এরই মধ্যে ছোট ছোট বিক্ষোভ মিছিল করছে, এরপর আমরা বড় বিক্ষোভের আয়োজন করব, আমরা এটা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্ট যে সাম্প্রতিক কমেন্ট করেছেন, তার মানে এটা বৃহস্পতিবারের পরে নেওয়া, কিন্তু হাদির ঘটনা শুক্রবারই কিন্তু এই সাক্ষাৎকার
সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। তো জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্ট যে কমেন্ট করেছেন যে তিনি পদত্যাগ করবেন নির্বাচনের পরে, এই সম্পর্কে তার প্রতিক্রিয়া কি। তিনি বলেছেন এটা তো খুব স্বাভাবিক ঘটনা, কারণ নির্বাচন যদি হয় তাহলে তো তাকে এমনিতেই নেমে যেতে হবে, মানে হি উইল হ্যাভ টু স্টেপ ডাউন। তারপর প্রশ্নটা করা হয়েছিল, ডু ইউ থিঙ্ক মোহাম্মদ ইউনুস ইজ ট্রাইং টু বিকাম প্রেসিডেন্ট? মোহাম্মদ ইউনুস কি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন বলে আপনি মনে করেন? এই জল্পনাটাও তো ছিল। এবং তফসিল ঘোষণার দিনেই যখন শাহাবুদ্দিন চুপ্পুর তরফে এই ঘোষণা এলো যে তিনি নির্বাচনের পরেই নেমে যেতে চান, তার দায়িত্ব ছেড়ে দিতে চান, তখন এই আলোচনাটা তুঙ্গে উঠছিল যে তার মানে ওই যে জল্পনাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসই হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট, সেটাই সত্যি হতে যাচ্ছে। এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলো, জয় উত্তর দিলেন, নো, I believe Yunus is trying to sell his businesses in Bangladesh. না, আমি সেটা মনে করি না। আমি বিশ্বাস করি ইউনুস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেচে দিতে চাইছেন এবং বেচে দিতে চেষ্টা করছেন এবং ট্রান্সফারিং হিজ ফান্ডস থ্রু আজারবাইজান, আজারবাইজানের মাধ্যমে তার সম্পদ পাচার করছেন, তার অর্থবিত্ত পাচার করছেন। ওই যে বললাম আজারবাইজান নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজারবাইজানের প্রেসিডেন্টের 2 মেয়ে এই কাজে জড়িত, অফশোর কোম্পানি তৈরি করেন, অর্থ পাচার করেন, মিলিয়ন মিলিয়ন পাউন্ড এভাবে নিজেরা পাচার করেছেন। এজন্য যুক্তরাজ্য সহ দেশে দেশে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এখন জয় বলছেন হি প্ল্যানস টু লিভ দ্য কান্ট্রি। ইউনুস পরিকল্পনা করছেন তিনি দেশ ছেড়ে যাবেন এবং ফ্রান্সে গিয়ে থিতু হবেন, যেখানে তার একটা বাড়ি আছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।